আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে শেয়ার করব বাংলাদেশের কমন এবং জনপ্রিয় 4টি ইফতারের আইটেম রেসিপি। আর এই ইফতারের আইটেমগুলো কম বেশি সবার বাসায় রমজান মাসে হয়ে থাকে। তো আজকে এই 4টি আইটেম নিয়ে একদম হাজির হয়ে গেলাম। আর কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন বাসায় সেটি আজকে তৈরি করব। আর মচমচে বেগুনি, পেঁয়াজি এবং আলুর চপ কীভাবে তৈরি করতে হবে সেটি আমি শেয়ার করব আজকে। তাহলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি বেগুনি এবং আলুর চপের জন্য যে ব্যাটারটা তৈরি করব সেটি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চালের গুঁড়া দিলে অবশ্যই মচমচে হয়ে থাকে। এভাবে চেলে নেবেন। আর চেলে নিলে আপনার আর কোনো ব্যাটারটা তৈরি করতে লাম্পস থাকবে না। তো এভাবে চেলে নিচ্ছি আমি। প্রথমেই চালা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তবে আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। আর সাথে দিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এখন আমি এগুলোকে আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিব। এভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবেন। আর হ্যান্ড উইক্স না থাকলে হাত দিয়েও কাজটি করতে পারেন বা কাঁটা চামচ দিয়েও কাজটি করতে পারেন। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই পানি দিবেন, কারণ অনেক সময় আপনাদের বেসনটা শুকনো বা ফ্রিজে থাকে, সেই ক্ষেত্রে পানিটা যার যার বেসন চালের গুঁড়ো অনুযায়ী দিবেন। আমার যেহেতু বেসন চালের গুঁড়ো দুইটাই শুকনো, তো আমি এভাবে দিচ্ছি। এখন আমার ব্যাটারটা একটু যদিও পাতলা দেখাচ্ছে, আমি রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিট। কারণ আপনার ব্যাটারটা যদি 20 মিনিট রেখে দেয় সেক্ষেত্রে আপনার চালের গুঁড়া এবং বেসন দুইটাই পারফেক্ট হবে। তো যাদের হাতে সময় থাকে তারা অবশ্যই রাখার চেষ্টা করবেন। অনেক সময় হয় দুপুরেও গুলে রেখে বিকালে তৈরি করতে পারেন, সেটা আরও ভালো হবে। এভাবে যদি হাতে না সময় থাকে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারটা পারফেক্ট হবে। দেখুন একটা আঙ্গুল চুপিয়ে দিচ্ছি কীভাবে হয়ে আছে। তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ। দেখুন কত সুন্দর হয়ে লেগেছে গায়ে। তো এভাবে লেগে যখন থাকবে তখন মনে করবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর একটু আমি এখানে 1.5টি বেগুন কেটে নিয়েছি। এভাবে একটু মোটা করে কেটে নেবেন। তারপর দিয়ে দিলাম, অবশ্যই ধুয়ে নিতে হবে, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। এখন আমি মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বেগুনে একটু লবণ মরিচ থাকলে খেতে ভালো লাগে। তো আমরা যেহেতু একটু মোটা করেছি বাসায় তৈরি করার বেগুনি। তারপর চুলায় চলে আসলাম। এখন তেল দিয়ে দিলাম। আর তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, কারণ বেগুনি ভাজার জন্য যেমন ব্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ, আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তেলটা। তেল অবশ্যই গরম হতে হয়, কারণ গরম না হলে কিন্তু বেগুনিটা ফুলে না। তো এভাবে ব্যাটারের উপর চুপিয়ে এভাবে দিয়ে দিবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে তৈরি করে নেবেন, কারণ এখন তো লকডাউন, আর প্লাস হচ্ছে বাসা তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়। যেভাবে তৈরি করেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। আর অবশ্যই বাসার তৈরি জিনিসপত্র খাওয়ার চেষ্টা করবেন। এভাবে দিয়ে উল্টিয়ে নেবেন, সাথে সাথে একটু পরপরই উল্টিয়ে নেবেন, কারণ বেগুনিটা দেওয়ার একটু পরপরই উল্টিয়ে নিলে আপনার অনেক সুন্দরভাবে ফুলে থাকে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। যেগুলো আগে নিচ্ছি সেগুলো এভাবে তুলে নেবেন। এভাবে ঝাঁঝরের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যার ফলে তেলটা আর গায়ে থাকবে না। আর আমি সবসময় ভাজা পুরি যাই আছে তুলে একটা ঝুড়িতে রাখি। ঝুড়িতে রাখলে আপনার আর টিস্যু দেওয়ার প্রয়োজন হয় না, আর গায়ে তেল লেগে থাকে না। এভাবে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। তো প্রথম বেগুনি থেকে কিন্তু দ্বিতীয় বেগুনিগুলো একটু বেশি ফুলেছে, কারণ তার মানে হচ্ছে তেলটা কিন্তু একটু
পরিমাণে একটু বেশি গরম রয়েছে, যার কারণে আপনার বেগুনিটাও সুন্দর হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর সবগুলো বেগুনি একদম মুচমুচে একদম পারফেক্ট হয়েছে। তো আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো আমরা পরবর্তী রেসিপিতে চলে যাব। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করবেন, আর সম্পূর্ণ রেসিপি ফলো করে অবশ্যই সবাই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ বেগুনি। তো আমরা এখন চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় আইটেম, সেটা হচ্ছে আলুর চপ। ইফতারের কমন আইটেম হচ্ছে আলুর চপ। আলুর চপের জন্য অবশ্যই আলু সিদ্ধ করতে হবে, আর আলু চপের পারফেক্ট হওয়ার আরেকটি টিপস হচ্ছে আলুটি অবশ্যই শুকনো শুকনো করে সিদ্ধ করবেন, যার ফলে আলুর ভর্তাটাও সুন্দর হবে। আপনার বেগুনিটা আলুর চপটাও তৈরি করার জন্য সুন্দরভাবে পারফেক্ট হবে। তো এইভাবে আলু ছিলে তারপর হাত দিয়ে যদি গরম থাকে এভাবে একটি গ্লাস বা যে কোনো কিছু দিয়ে চেপে দিলে আপনার হচ্ছে কাজটি সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে, আর হাতেও গরম লাগবে না। তারপর আমি হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। তো যেহেতু আমার আলুর সাইজটা একটু বড় ছিল, তাই যত গিটলি ছিল সেটা আমি ফেলে দিলাম, শক্ত আলুটার অংশটা। এখন আমি ভর্তা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ তো করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে ভর্তাটা টেস্ট হয় বেশি, আলুর চপটা খেতে মজা লাগে। তারপর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ শুকনো ভাজা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতো ধনিয়া পাতা, আর 1.5 চা চামচের মতো কাঁচা মরিচের কুচি। এখন আমি সবগুলো সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা। তো ভর্তা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল 1 চা চামচের মতো, এটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে। তো সামান্য একটু দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে ভর্তার যে আলুর চপের চপ শেপ করে নিচ্ছি। এভাবে গোল গোল করে নেবেন, একই সাইজ রাখবেন, তাহলে যার ফলে দেখতে সুন্দর লাগবে। এখন আবারও চুলায় চলে আসলাম। ওই তেলে আমি আবার দিয়ে দিচ্ছি আলুর চপগুলো। এভাবে ব্যাটারটার সাথে ভরিয়ে তারপর দিয়ে দিবেন, আর তেলটা হালকা গরম হচ্ছে, একটু বেশি গরম রাখবেন। এভাবে মিডিয়াম আছে সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি, আর আলুর চপটি দেওয়ার ফলে উল্টিয়ে দিবেন। এইভাবে দেখুন সবগুলো আলুর চপে কিন্তু ফুলেছে। তো আমি এভাবেই আলুর চপগুলো ভেজে নিচ্ছি, আর যে সাইডের যে শক্ত অংশ আছে সেগুলো হচ্ছে আপনার তুলে রেখে দিবেন। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলু চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আপনি এইভাবে বাসায় তৈরি করে খাবেন, অবশ্যই দোকানের জিনিস অ্যাভয়েড করবেন, বাসায় তৈরি জিনিসপত্র খাওয়ার চেষ্টা করবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আলুর চপ। তো তৈরি হয়ে গেলো আমার আলু চপ। আমি এভাবেই পরবর্তীতে যে আলু চপগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। যদিও অবশ্য পরবর্তী আলু চপগুলো ভেজার সময় আমার গ্যাসের পরিমাপ কম ছিল, তাই আমি এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো গ্যাসের পরিমাপ কম থাকাতে কিন্তু আমার আলু চপগুলো কিন্তু একটু সাদাটে হয়েছে। তো এইভাবে তৈরি করে নেবেন, যার যেটা পছন্দ, অনেকে লাল পছন্দ করেন, অনেকে সাদা পছন্দ করেন, তো ওইভাবেই তৈরি করে নেবেন। এভাবে সাইডের যে শক্ত অংশগুলো আছে সেটা ফেলে দিয়ে গুল গুল করে নেবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো আলুর চপ অনেক সুন্দর হয়েছে। তো আশা করছি আলুর চপের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। কাছে যে ব্যাটারটা থাকে সেটা কীভাবে রাখতে হবে, এভাবে যদি আমরা একটি বক্সে রেখে দিই, সেক্ষেত্রে নর্মালে বা ডিপে রেখে দিই, সেক্ষেত্রে পরে যে কোনো সময় আমরা বেগুনি আলু চপ বানাতে পারবো খুব ইজিলি। এখন আমি চুলায় 250 গ্রাম ছোলা সিদ্ধ করে নিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে, অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। আর একটি আলু সিদ্ধ করে নিচ্ছি, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে ছোলাটা। এখন চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ আস্ত, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টুক টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একটি আলু। এভাবে হাত দিয়ে একটু পেস্ট করে দিবেন, যার ফলে আলুটা ছোলা বোনাটা খেতে খুব মজা লাগবে। এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ,
আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। আবারও মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে, তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমরা একটু ইফতারিতে ছোলা বোনাটা ঝালঝালি পছন্দ করি, তাই একটু ঝালঝালি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোর সাথে আবারও কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর এইভাবে ছোলা বুনলে আপনার ছোলাটা অনেক খেতে মজা লাগে। তো আমার যেহেতু সবগুলো মশলা দেওয়ার পরে একটু পানিটা শুকিয়ে গেছে, তাই আমি আবারও 2 চা চামচের মতো পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধগুলা। এভাবে নেড়েচেড়ে সবগুলো মশলার সাথে ছোলাগুলা আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইভাবে ছোলা বুনলে অনেক মজা হয়, তো আপনারা চেষ্টা করবেন এভাবে ছোলা ভুনতে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। সুন্দর একটি ফ্লেভার আসে ধনিয়া পাতা দিলে। তো এভাবে নেড়েচেড়ে ছোলাগুলা ভুনে নেবেন। তো আমার ছোলা ভুনা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেলো আমার ছোলা ভুনা। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন ছোলা ভুনাগুলার উপরে একটু যদি পেঁয়াজ বেরেস্তা আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, খাওয়ার সময় পুদিনা পাতা দিয়ে খেলে অনেক টেস্টি হয়। তো আশা করছি ছোলা ভুনাটাও সবার কাছে অনেক ভালো লেগেছে। তা আমরা এখন চলে যাব আরেকটি কমন এবং গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজি। আর পেঁয়াজিটা অবশ্যই মুচমুচে কীভাবে হয় সেটাও আজকে শেয়ার করব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজুর জন্য ডাল, ব্লেন্ড করা ডাল। অবশ্যই ডালটা ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতন কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলা দিয়ে সবগুলো উপাদান আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ডাল ব্লেন্ড করার সময় অবশ্যই চেষ্টা করুন শুকনো শুকনো ব্লেন্ড করার জন্য। যদি কখনো পানি দেওয়ার প্রয়োজন বা বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে একটু চালের গুঁড়া দিয়ে দিতে পারেন বা বেসন দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও মাখা মাখা হয়ে যাবে। এভাবে এখন আমি রেখে দেবো রেস্টে 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলায় চলে আসলাম। চুলাটা তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু দিয়ে দিবেন। এভাবে দেখুন কিভাবে শেপ করে দিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপর চাপা দিয়ে তুলে দিয়ে দিবেন। এটাতে অনেক মচমচে হয় এবং দেখতেও সুন্দর হয় আলুর পেঁয়াজগুলা। তো এইভাবে সবগুলো পেঁয়াজু শেপ করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন, আর তেলটা অবশ্যই গরম করে নেবেন। আর দেওয়ার পরপরই নাড়ানাড়ি করবেন না, 1 পিঠ ভালোভাবে হওয়ার পর তারপর উল্টিয়ে দিবেন। দেখুন 1 পিঠ হয়ে গেছে, তারপর নাড়ানাড়ি করেছি, উল্টিয়ে দিয়েছি। যদি আপনি কাঁচা থাকতে নাড়াচাড়া করতে চান, সেক্ষেত্রে পেঁয়াজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেবেন। 1 পিঠ হওয়ার পরে আমি কিন্তু আবারও অপেক্ষা করছি 1 পিঠ হওয়ার জন্য। 1 পিঠ হয়ে গেছে, এখনও আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নেবেন, যার ফলে আপনার পেঁয়াজটা মচমচে হবে। দেখুন এভাবে ভেজে নেবেন, আর লাল লাল করে একটু ভেজে নেবেন, যার ফলে পেঁয়াজটা খেতে অনেক টেস্টি হবে এবং মচমচে হবে, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। দেখুন উপরটা অনেক সুন্দর হয়েছে, আর এই পেঁয়াজটা উপরটা অনেক ক্রিস্পি হয়। তো চলে আসলাম পেঁয়াজু ভাজার পর। সবগুলো পেঁয়াজু দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি পেঁয়াজুটাও আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর সবগুলো রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যেহেতু এটা কমন, তো সবাই কম বেশি তৈরি করেন, তো সবাই অবশ্যই ট্রাই করবেন।
দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পেঁয়াজগুলা। তো এইভাবে সবগুলো আমার আইটেম তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।